বিশ্বকাপের গ্রুপ পর্ব তো শেষের দিকে। নকআউট পর্বের সমীকরণ আমরা মেলাচ্ছি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনার যেমন নকআউট পর্বের শুরুটা বেশ সহজ। ঘুমিয়েই তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অন্তত চলে যেতে পারবে। ব্রাজিলের জন্য ব্যাপারটা আবার অত সহজ নয়। নেইমারের ব্রাজিলের জন্য, ভিনিসিয়াসের ব্রাজিলের জন্য বেশ কঠিন পথই আসলে অপেক্ষা করে আছে। এই আলোচনা দুটো আমি বিস্তারিত করেছিলাম। তখন অনেকেই কমেন্টস করেছেন যে পর্তুগালকে নিয়ে, পর্তুগালের পথ চলাটা নিয়ে এরকম একটা ভিডিও করার জন্য। ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের এই একমাত্র অধরা যে ব্যাপার বিশ্বকাপ জয়, সেটা করতে পারবেন কিনা, পথটা আসলে কতটা সহজ বা কতটা কঠিন। সহজ হওয়ার তার কারণই নাই। অত সহজ তার হয় না। আর্জেন্টিনা ঘুমিয়ে চলে যাবে বলছি, তারপরেও তো ম্যাচ তো আসলে জিততে হবে। সো পর্তুগালের পথটা কিরকম সেইটা নিয়েই এই আলোচনাটা করতে চাই। এবং আমি যেটা দেখলাম হিসাব নিকাশ করে, প্রথমত তো পর্তুগাল তাদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি গ্রুপ রানার্স আপ হবে ওইটাই এখনও ডিসাইডেড হয় নাই। যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে তারা হয়তোবা একটু পরে গিয়ে বাঘের মুখে পড়বে। কিন্তু যদি তারা গ্রুপ রানার্স আপ হয়, চ্যাম্পিয়ন হলে একটু পরে গিয়ে বাঘের মুখে, আর যদি গ্রুপ রানার্স আপ হয় তাহলে আগে ভাগেই বাঘের মুখে পড়ে যেতে হবে পর্তুগালকে। সেটা কেমন? দেখেন, প্রথমত পর্তুগাল এই বিশ্বকাপটাতে রয়েছে তারা কে গ্রুপে, এবং প্রথম ম্যাচটা কঙ্গোর সঙ্গে ড্র করে যাচ্ছে তাই ফুটবল খেলে রোনালদো সহ ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। পরের ম্যাচটা অবশ্য উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে পর্তুগালও ব্যাক করেছে, রোনালদো আসলে ব্যাক করেছেন, কিন্তু স্টিল তারা পয়েন্ট টেবিলের এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে, 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে সবচেয়ে উপরে। এখন কলম্বিয়া ভার্সেস পর্তুগাল হচ্ছে গিয়ে গ্রুপের লাস্ট ম্যাচ। ওই ম্যাচটাতে পর্তুগালকে জিততেই হবে যদি তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হয়। যদি তারা না জিততে পারে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না, প্লেন অ্যান্ড সিম্পল। কেননা পর্তুগালের তো 4 পয়েন্ট, তারা যদি ড্র করে তাদের 5 পয়েন্ট হবে। কলম্বিয়ার তো অলরেডি 6 পয়েন্ট আছে। ফলে তারা যদি শুধুমাত্র কলম্বিয়াকে হারাতে পারে তাহলেই তাদের 7 পয়েন্ট হবে, কলম্বিয়া 6 পয়েন্টে থেকে যাবে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সো পর্তুগালের ইকুয়েশনটা এই লাস্ট ম্যাচটা ধরে খুব সিম্পল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে কলম্বিয়াকে হারাতে হবে, আর তা যদি না হয় সেক্ষেত্রে গ্রুপ রানার্স আপ হিসেবে তারা রাউন্ড অফ 32তে নকআউট পর্বে যাবে। এখন ওইখানটাতে যদি গ্রুপ রানার্স আপ হিসেবে যায় তাহলে আমি বলছি যে আগেভাগেই বাঘের মুখে পড়তে হবে। আর যদি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যায় তাহলে হয়তো ওইটা একটুখানি পিছিয়ে দেওয়া যাবে, পিছিয়ে যেতে পারে। ওই ইকুয়েশনটা আসলে কীরকম? আগেভাগের কথাটাই আগেভাগে বলি। তাহলে গ্রুপ রানার্স আপ হলে কী হবে সেই জিনিসটাই বলি। যদিও আমার ধারণা হচ্ছে গিয়ে পর্তুগাল কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তারপর গ্রুপ রানার্স আপটা দিয়ে আলোচনাটা শুরু করি। পর্তুগাল যদি গ্রুপ রানার্স আপ হয় সেক্ষেত্রে নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32তে তাদেরকে খেলতে হবে এল গ্রুপের রানার্স আপের সঙ্গে, যেই এল গ্রুপটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডের গ্রুপ। ইংল্যান্ড, ঘানা, ক্রোয়েশিয়া, পানামা। ইংল্যান্ড এই মুহূর্তে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ঘানারও 4 পয়েন্ট, তবে তারা এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে। ক্রোয়েশিয়া 3 নম্বরে আছে 3 পয়েন্ট নিয়ে, এবং পানামার 0 পয়েন্ট। গ্রুপের লাস্ট ম্যাচে এই গ্রুপের ইংল্যান্ড খেলবে পানামার সঙ্গে। ফলে ইংল্যান্ড ওই ম্যাচটা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেইটা আমরা ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাবে ঘানা ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচ। ওই ম্যাচের রেজাল্টে নির্ভর করছে হচ্ছে কারা গ্রুপ রানার্স আপ হবে, এবং পর্তুগাল গ্রুপ রানার্স আপ হলে কাদের সঙ্গে আসলে এইখানটাতে খেলবে। ঘানার একটা সুবিধা আছে, যেহেতু তারা 1 পয়েন্টে এগিয়ে আছে। ঘানা যদি ম্যাচটা ড্র করতে পারে ক্রোয়েশিয়ার সঙ্গে তাহলেই তারা এই গ্রুপে অন্ততপক্ষে রানার্স আপ হওয়াটা নিশ্চিত করতে পারবে। মানে আমি যেটা বলছিলাম যে যেহেতু ইংল্যান্ডে ওইখানটা চ্যাম্পিয়ন হয়ে যাবে, পানামার সঙ্গে একই সঙ্গে ম্যাচ চলবে, সেটা ধরে নিয়ে বলছি। কিন্তু ক্রোয়েশিয়াকে আসলে যদি টপ 2তে থাকাটা নিশ্চিত করতে হয় তাহলে ক্রোয়েশিয়াকে এই ম্যাচটা জিততে হবে। ক্রোয়েশিয়াকে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প আসলে নেই। ঘানা ভার্সেস ক্রোয়েশিয়া ওই ম্যাচটা ইন্টারেস্টিং হবে। আমার যেটা ধারণা তাতে এই জায়গাটাতে আসলে ক্রোয়েশিয়া জিতবে বলে আমার কাছে মনে হয়। ফলে আমি এইখানটাতে ক্রোয়েশিয়াকে গ্রুপ রানার্স আপ দেখছি। হোয়াট এভার, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া হতে পারে, ঘানা হতে পারে। এইখানটাতে যদি গ্রুপ রানার্স আপ হিসেবে পর্তুগাল উঠে তাহলে রাউন্ড অফ 32তে তাদের সঙ্গে খেলতে হবে। এইটা তো আসলে ঠিক বাঘের মুখে পড়ে গেল সেটা বলা যাবে না, তবে রাউন্ড অফ 16-এ ওই বাঘের মুখেই পড়তে হবে স্পেন। পর্তুগালকে তখন স্পেনের মুখোমুখি হতে হবে। পর্তুগাল যদি গ্রুপ রানার্স আপ হিসাবে নকআউট পর্বে ওঠে তাহলে নকআউট পর্বের সেকেন্ড ম্যাচটাতে রাউন্ড অফ 16-এ স্পেনের মুখোমুখি হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি আছে। কেননা ওইখানটাতে খেলবে হচ্ছে গিয়ে 1H-এর চ্যাম্পিয়ন। 1H মানে হচ্ছে গিয়ে এইচ গ্রুপ স্পেন, সেইখানে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবারই কথা। এবং 2 আর্জেন্টিনার গ্রুপের যারা রানার্স আপ হবে, অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে কেউ একজন হবে। ওই ম্যাচটার বিজয়ী দল, ওই দুটো দল মুখোমুখি হবে রাউন্ড অফ 32তে। তাদের বিজয়ী দল হচ্ছে গিয়ে রাউন্ড অফ 16-এ পর্তুগালের সঙ্গে খেলবে। তাহলে আমরা বলতে পারি যে রাউন্ড অফ 16-এ এইখানটাতে পর্তুগাল ভার্সেস স্পেন হয়ে যাবে, যেইটা খুব সহজে বিশ্বকাপ ফাইনালও হতে পারে।
মানে এই ২ টা দলের যদি আমি হিসাব করি তাদের সামর্থ্যের জায়গাটা হিসাব যদি করি, তাহলে পর্তুগালের রানার্স আপ হলে কিন্তু তাদের আসলে এই জায়গাটাতে খবর আছে। বাট যদি এই বাধা তারা টপকে যেতে পারে, তাহলে কিন্তু আবার কোয়ার্টার ফাইনালটা তুলনামূলক একটুখানি সহজ কেন? কেননা ওই জায়গাটা গিয়ে তাদেরকে হয়তোবা ইউএসএ কিংবা ধরেন হচ্ছে গিয়ে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এদের কারো একজনের সঙ্গে বিজয়ীর সঙ্গে হয়তোবা খেলতে হতে পারে। মানে এদের কোনো একটা দলের সঙ্গে হয়তোবা খেলতে হবে। কেননা এই জায়গাটা থেকে আমি দেখছি যে ওই যে পার্টটা আছে সেই পাতে 1D মানে ডি গ্রুপের চ্যাম্পিয়ন তো ইউএসএ অলরেডি হয়ে গেছে। সেইখানটাতে হচ্ছে গিয়ে তারা কোনো একটা থার্ড টিমের সঙ্গে খেলবে রাউন্ড অফ 32 তে। 1G তারাও কোনো একটা থার্ড টিমের সঙ্গে খেলবে ওই কি বলেছিল রাউন্ড অফ 32 তে। জি মানে হচ্ছে গিয়ে ওই জি গ্রুপটা বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড ওই গ্রুপটা। ফলে ওই ম্যাচের বিজয়ী দলটা আবার পরবর্তীতে গিয়ে তারা হচ্ছে গিয়ে ওই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে তারপরে রাউন্ড অফ 16 এর মুখোমুখি হয়ে কোয়ার্টার ফাইনালে এইখানটাতে চলে আসবে পর্তুগালের মুখোমুখি অর্জন। ফলে রাউন্ড অফ 16 টা পেরোতে পারলে পর্তুগালের কাজটা কিন্তু আরেকটু সহজ হয়ে যেতে পারে এইখানটাতে। কাগজে কলমে অন্তত বলছে। সেমিফাইনালে গিয়ে তখন তাদেরকে হয়তোবা ফ্রান্স বা জার্মানির মুখোমুখি হতে হবে। এই ২ টা দলের মধ্যে যেই দলটা ততদিন পর্যন্ত সারভাইভ করে থাকে, ওইটা ২ টা দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেইটা যদি আমি ধরে নেই বলি, তারপরে তো ফাইনাল যে অন্য সাইড থেকে সেটা ব্রাজিল উঠুক, আর্জেন্টিনা উঠুক, ইংল্যান্ড উঠুক, তাদের মুখোমুখি পর্তুগালকে হতে হবে। এটা হচ্ছে গিয়ে তাদের গ্রুপ রানার্স আপ হওয়ার হিসাব। আর যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়, লাস্ট ম্যাচটাতে তারা যদি কলম্বিয়াকে হারাতে পারে, তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের সামনে আসলে পাটটা কেমন? সেই পাটটাতে আমি বলছিলাম বাঘের মুখে একটু পরে পড়তে হবে। কিরকম? ধরেন তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে রাউন্ড অফ 32 তে শুরুতেই তাদেরকে খেলতে হবে হচ্ছে গিয়ে কোনো একটা তৃতীয় স্থান অর্জনেরকারী দলের সঙ্গে 3DEIJL এটা এখনো ডিসাইডেড না। সো আপনি যদি ওইভাবে হিসাব করেন যে গ্রুপ রানার্স আপ হলে ঘানা কিংবা ওইখানটাতে হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলতে হবে, সেখানে কোনো একটা তৃতীয় স্থানের দলের সঙ্গে খেলা তুলনামূলক সহজ না? সহজ। আবার রাউন্ড অফ 16 ওইখানে গ্রুপ রানার্স আপ হলে যেখানে খেলতে হবে স্পেনের সঙ্গে, এই চ্যাম্পিয়ন হলে প্রবাবলি এই জায়গাটাতে তাদেরকে খেলতে হবে সুইজারল্যান্ডের সঙ্গে। কেননা সুইজারল্যান্ড ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে কোনো একটা তৃতীয় স্থান অর্জনকারী দল তাদের সঙ্গে রাউন্ড অফ 32 খেলবে না, এখন ওইখানটাতে সুইজারল্যান্ড যদি বিজয়ী হন তাদের সঙ্গে রাউন্ড অফ 16 গিয়ে পর্তুগালকে খেলতে হবে। বাট স্বস্তির জায়গা সেইখানেই শেষ। প্রথম ২ টা ম্যাচ হয়তোবা একটু সহজ হতে পারে, কিন্তু এরপরে গিয়ে ঠিকই ওই মানে বাঘ-ভাল্লুক সবই অপেক্ষা করে আছে পর্তুগালের জন্য। কেননা তখন কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা, লিওনেল মেসি ভার্সেস ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের মঞ্চে এই লড়াইটা, এই দ্বৈরথটা দেখার জন্য কত দিনের অপেক্ষা। ঠিক ২০০৬ থেকে অপেক্ষা সেটা বলাটা বাড়াবাড়ি হবে। কারণ ২০০৬ এ ক্রিশ্চিয়ানো হয়ে ওঠেননি, মেসি হয়ে ওঠেননি। কিন্তু ধরেন ২০১০ থেকেই এই দ্বৈরথটার অপেক্ষা। ১০ গেছে, ১৪ গেছে, ১৮ গেছে, ২২ গেছে, কখনো হয়নি। এইবার কি আসলে হবে কিনা আর্জেন্টিনা, পর্তুগাল, তার চেয়েও বেশি করে মেসি রোনালদোর এই দ্বৈরথ কোয়ার্টার ফাইনালে সেটা হতে পারে। যদি সেটা পর্তুগাল টপকে যায় আর্জেন্টিনার সেই চ্যালেঞ্জ, সেই ক্ষেত্রে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে ব্রাজিল কিংবা ইংল্যান্ডের। মানে ওই ২ টা দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে এই পর্যন্ত এসে কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে, সেটা ধরে নিয়ে আমি ওইভাবে ওই হিসাবটা করে বলছি। আর সেই ক্ষেত্রে গিয়ে তাদেরকে ফাইনালে অন্য সাইড থেকে ফ্রান্স আসুক, স্পেন আসুক, জার্মানি আসুক, তাদের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। তাহলে মোটা দাগে যদি আমি বলি, পর্তুগালের সামনে হিসাবটা হচ্ছে গিয়ে প্রথমত নিজেদের গ্রুপের শেষ ম্যাচটা কলম্বিয়াকে যদি তারা হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর যদি সেটা না পারে তাহলে গ্রুপ রানার্স আপ হিসাবে নকআউট পর্বে যাবে। এবং নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে তারা রাউন্ড অফ 32 তে কোনো একটা তৃতীয় স্থান অর্জনকারী দলের সঙ্গে খেলবে, রাউন্ড অফ 16 এ প্রবাবলি সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে খেলবে, সেমিফাইনালে ব্রাজিল বা ইংল্যান্ডের সঙ্গে খেলবে, ফাইনালে ফ্রান্স, স্পেন বা জার্মানির সঙ্গে খেলবে। আর যদি পর্তুগাল গ্রুপ রানার্স আপ হিসাবে নকআউট পর্বে যায়, মানে কলম্বিয়াকে হারাতে না পারে গ্রুপের শেষ ম্যাচটাতে, তাহলে রাউন্ড অফ 32 তে নকআউট পর্বের শুরুতেই ঘানা বা ক্রোয়েশিয়ার সঙ্গে খেলার কথা, রাউন্ড অফ 16 এ স্পেনের সঙ্গে খেলার কথা, কোয়ার্টার ফাইনালে ইউএসএ বা মিশর বা ইরান, বেলজিয়াম এদের কারো একজনের সঙ্গে খেলার কথা, সেমিফাইনালে ফ্রান্স বা জার্মানি কারো একজনের সঙ্গে খেলার কথা, আর ফাইনালে গিয়ে ওই সাইড থেকে যারাই আসে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড যেই আসুক তাদের সঙ্গে ফাইনালটা খেলার কথা। এই হচ্ছে পর্তুগালের ইকুয়েশন, এই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের ইকুয়েশন এইবারের বিশ্বকাপে। পর্তুগাল কখনো বিশ্বকাপ জেতেনি, ক্রিশ্চিয়ানো রোনালদো কখনো বিশ্বকাপ আসলে জেতেননি। এইবারই তাদের জন্য একেবারে শেষ সুযোগ
তাদের জন্য শেষ সুযোগ না। ইনফ্যাক্ট ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য শেষ সুযোগ ৪১ বছর বয়সে। এই সুযোগটাতে যেই পাঠটা আমি দেখতে পাচ্ছি, কারো জন্য কোনো দলের জন্যই পাথ সহজ নয়। কিন্তু যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় অন্ততপক্ষে নকআউট পর্বের ১ম ২ টা রাউন্ড পর্তুগাল একটু সহজেই পেরিয়ে যেতে পারবে। তবে গ্রুপ রানার্স আপ যদি হয় তাহলে শুরুতেই তাদের ভীষণ কঠিন পরীক্ষা দিতে হবে। স্পেশালি রাউন্ড অফ 16 এই যদি স্পেনের মুখোমুখি পর্তুগাল হয়ে যায়। এই যে পাঠটা দেখলেন সেই পাঠ পেরিয়ে পর্তুগালের পক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে কি বিশ্বকাপ জেতা সম্ভব? কতটা সম্ভব? জানাতে পারেন আপনার মতামতটা।